বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা এতদিন যে ক্লাসের অপেক্ষায় ছিলা, সেই ক্লাস আসলে সরাসরি না শুরু হয়ে অনলাইনে শুরু হয়ে গেছে। এজন্য তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আমি তোমাদের জাকিয়া স্যার, জীববিজ্ঞান ক্লাস নিব। প্রথমেই বলে নেই, জীববিজ্ঞানের আসলে দুইটা পার্ট আছে, প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেকেন্ড সেমিস্টারে। প্রথম সেমিস্টারে হচ্ছে জীববিজ্ঞান 1 আর দ্বিতীয়তে হচ্ছে জীববিজ্ঞান 2। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি, বিষয়টা সম্বন্ধে আসলে জানতে হবে আমরা কোন বিষয়ে পড়াশোনা করব, কিভাবে করব। তোমরা যে এই যে ডিপ্লোমা এগ্রিকালচারে ভর্তি হইছো এবং প্রথম সেমিস্টারে যে আছে জীববিজ্ঞান 1, সেটার বিষয়ে একটু জানাই তোমাদেরকে। বিষয়টা কেমন করে পরীক্ষা হবে, কিভাবে তোমাদেরকে মার্কস গুলো ক্যারি করতে হবে, সর্বোচ্চ নাম্বার, তারপরে তোমার হচ্ছে পাস মার্ক, সেগুলো তোমাদেরকে এখন আমি একটু ডিটেলস জানাবো। প্রথমেই বলে নেই, বিষয় তো আগেই বলছি, জীববিজ্ঞান 1, সেটা হচ্ছে কম্পিউটার কোড আছে, সবকিছু কম্পিউটারের মাধ্যমে হবে তোমাদের পরীক্ষা টরীক্ষা যে জিনিসগুলো সেগুলো। এজন্য কোড হচ্ছে 1813। তারপরে সাবজেক্ট কোড হচ্ছে তোমার BS 133। এটা হচ্ছে বেসিক ইংলিশ, বেসিক সায়েন্স বলা হয়। এর মধ্যে হচ্ছে তোমাদের তাত্ত্বিক আর ব্যবহারিক দুই পার্টে ভাগ করা হবে, তাত্ত্বিক আর হচ্ছে ব্যবহারিক। তাত্ত্বিক হচ্ছে তোমার থিওরি আর ব্যবহারিক তো হচ্ছে প্র্যাকটিক্যাল। প্রথমে আসি, তাত্ত্বিক হচ্ছে থিওরিতে তোমাদের কি হবে, সমস্ত বইটার উপরে তোমার মোট 100 মার্কস আছে। তার মধ্যে আমরা সমস্ত বইটা পড়ানোর ফলে তোমাদেরকে এখানে দুই ভাগে পরীক্ষা নেওয়া হবে, একটা হচ্ছে ধারাবাহিক আর একটা হচ্ছে চূড়ান্ত। ধারাবাহিক পরীক্ষাগুলো আমরা সাধারণত দুই ভাগে নিয়ে থাকি, যেটা 20 মার্ক, দুই ভাগে নেই, বইটা পড়ানোর পরে আমরা বলে দেই, সেভাবে পরীক্ষাগুলো নেওয়া হয়। 2 মার্কের মধ্যে 20 মার্ক, 10 যোগ 10 ধরা হবে। এখানে চূড়ান্ত হবে, ধারাবাহিকে 20 দেওয়া হবে আর চূড়ান্ততে হচ্ছে তোমার 80 মার্কস, মোট হচ্ছে 100। আর প্র্যাকটিক্যালে হচ্ছে ধারাবাহিকে 25, যেটা ধারাবাহিক থিওরি যখন নেওয়া হবে সঙ্গে সঙ্গে ধারাবাহিক ব্যবহারিকটাও নেওয়া হবে প্র্যাকটিক্যালটা। আর চূড়ান্ত ব্যবহারিক যে ফাইনাল হবে সেটা তো 25, মোট হচ্ছে 50 মার্ক। এই দুইটা মিলে তোমাদের সর্বমোট হচ্ছে 150 মার্কের পরীক্ষা। এটাকে বলা হয় 3 ক্রেডিট। সপ্তাহে 2টা ক্লাস হবে, যখন আমরা সরাসরি ক্লাস নেব সপ্তাহে 2টা ক্লাস হবে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস 2টা, প্র্যাকটিক্যাল ক্লাস একটা। এইটুকুই তোমাদের বুঝলে হবে। তারপরে চলো চলে যাই ধারাবাহিকের ক্ষেত্রে। হ্যাঁ, ধারাবাহিকের ক্ষেত্রে তোমার হচ্ছে পাস মার্ক আছে। সবাই তো আর A+ পাবে না, যারা পাস মার্কে চিন্তা করে, বা আমরা অবশ্যই চেষ্টা করব সবাই যেন A+ পায়। এরপরে দেখো, ধারাবাহিকে যদি পাস করার ক্ষেত্রে আমরা দুইটা পরীক্ষা নিব, 20, 10 যোগ 10, সেখানে তোমার পাস মার্ক আসবে 4 যোগ 4। এখন দেখো আমি বলি, 10-এর মধ্যে 4 পেলে তুমি পাস, মোট কথা হচ্ছে এটা। তার মানে 20-এর মধ্যে 8 পেতে হবে। আর 80-র মধ্যে হচ্ছে তোমার 32-এ পাস। তাহলে মোট 100-র মধ্যে তোমাকে 40 পেলে তুমি হচ্ছে পাস করবা। আর এদিকে হচ্ছে 20 প্র্যাকটিক্যালে। এখন চূড়ান্ত পরীক্ষার নম্বরটা একটু জানাই দিই। 3টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। 80 মার্কের উপরে যেটা, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 10টা থাকবে, তোমাকে সবগুলো আনসার করতে হবে 2 করে যেটা। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 3 মার্কের, সবগুলোই আনসার করতে হবে, যেটা হচ্ছে 10 করে, 3 10-এ 30। এরপরে আসবে তোমার রচনামূলক প্রশ্নাবলী, যেগুলো হচ্ছে তোমাকে যে কোনো 5টা আনসার করতে হবে। এখানে অপশনাল 6টা থাকবে, তুমি 5টা আনসার করবা। আর এক একটার মার্কস হচ্ছে তোমার 6 করে, 5 6 30। যাই হোক, আরেকটু বলে নেই, বায়োলজির ক্ষেত্রে যেটা হয়, বায়োলজি আমি বলবো যেটা বাংলায় উচ্চারণ করতে হবে তোমাদেরকে জীববিজ্ঞান হিসেবে। বায়োলজি মানে হচ্ছে জীববিজ্ঞান। এখন বলে দেই, এই বায়োলজির ক্ষেত্রে একটা যেটা হয়, তোমরা যদি প্রথম থেকেই খাতা করো খুব ভালো। এখন তোমরা আমাকে কমেন্টসে একটু জানাও স্লাইড গুলো দেখা যাচ্ছে কিনা। তাহলে ব্যাপারটা কি হবে, আমি সম্পূর্ণ ইম্পর্টেন্ট যে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে সম্পূর্ণ আমি লাল চিহ্ন দিয়ে রাখছি। তোমরা এইভাবে খাতায় প্রশ্নগুলো তুলে আমাকে দেখাবা যখন তোমাদের ক্লাস শুরু হবে। আমি এই পরীক্ষাটা, আমি এই বিষয়ের উপরে থাকবো এবং এই খাতার উপরে তোমাদের মার্কস আমি ডিস্ট্রিবিউট করব। যারা খাতা দেখাতে পারবা ইটস ওকে, তারা তো অনেক ভালো, তার মানে তারা হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করছো। আর যারা
মোবাইল নাই, অনেক দূরে আছে, ফ্রেন্ডরা তাদেরকে সাহায্য করবে এবং বলে দিবে যে একটা বায়োলজি খাতা ম্যাম করতে বলছে, স্যার একটা বায়োলজি খাতা করতে বলছে। আমার নাম আবার বলি জাকিয়া, জাকিয়া সুলতানা, আমি হচ্ছি তোমাদের বায়োলজি নিব। এখন আসো পুরা বিষয় পুরা বইয়ে তোমাদের তাত্ত্বিক কি কি থাকবে। ইউনিট হচ্ছে 15টা আর ব্যবহারিক করাবো এখন 13টা। তোমরা আসার পরে অবশ্যই আমি ব্যবহারিক গুলো চিন্তা করে করাবো। ব্যবহারিকের ক্ষেত্রে একটু বলে নেই, যেদিন প্র্যাকটিক্যাল হবে ওই সপ্তাহের পরের সপ্তাহে গিয়ে তোমাদের সিগনেচার করাতে হবে। যদি সিগনেচার করাও ঠিক আছে, না করালে তোমাদের লেট দেওয়া হবে, এই খাতার উপরে তোমরা কম মার্কস পাবা। আর এখন আসি থিওরির ক্ষেত্রে। থিওরি দেখো এখানে ইউনিট গুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিটটা হচ্ছে জীববিজ্ঞানের সাধারণ আলোচনা। উচ্চারণটা হবে জীববিজ্ঞান, জীববিজ্ঞানের সাধারণ আলোচনা। তারপর হচ্ছে মানে জীববিজ্ঞান রিলেটেড যা কিছু আছে, জীব জিনিসটা কি, বিজ্ঞান জিনিসটা কি, এর সঙ্গে কারা কারা জড়িত, এটা আলোচনা করব। 2 নম্বরে দেখো উদ্ভিদ ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস। যেহেতু এখানে কৃষিতে ভর্তি হয়েছো তাহলে নিশ্চয়ই আমাদের উদ্ভিদের সঙ্গে একটা লিঙ্ক থাকবে, এই জন্যই আমাদের মেইনলি বায়োলজি সম্বন্ধে পড়তে হবে। বায়োলজি কেন পড়বো, আমি কৃষিতে ভর্তি হলাম, বায়োলজির দরকার কি, জীববিজ্ঞানের আমার দরকার কি? এটা হচ্ছে বেসিক সায়েন্স। একটা জিনিস একটা কোর্সে ভর্তি হলে সায়েন্স অবশ্যই লাগবে। আমরা জানবো জীববিজ্ঞান বা সায়েন্স কি। আপাতত এটুকু বলি, কৃষির সঙ্গে যেহেতু রিলেটেড উদ্ভিদ, আর উদ্ভিদের সঙ্গে জীববিজ্ঞান রিলেটেড, এই জন্যই আমাদেরকে জানতে হবে। 2 নম্বর ইউনিট 2 আছে উদ্ভিদ ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস। ইউনিট 3 আছে কৃষি উদ্ভিদ। এটা বোঝা যাচ্ছে কৃষির সঙ্গে যে উদ্ভিদগুলো রিলেটেড সেটাই কৃষি উদ্ভিদ। ইউনিট 4 আছে উদ্ভিদ ও প্রাণী কোষ। উদ্ভিদ জানবো আমরা, উদ্ভিদের যে ইন্টারনাল বিষয়গুলো সেগুলো জানবো। দেখো ইউনিট 4 আছে উদ্ভিদ ও প্রাণী কোষ। ইউনিট 5 আছে কোষ বিভাজন ও টিস্যু। ইউনিট 6 আছে উদ্ভিদের মূল কাণ্ড, 7 8 এগুলোতে মূল কাণ্ড পাতা। তার মানে উদ্ভিদের রিলেটেড গুলো আমরা সব জানবো। 6 7 8 9 পর্যন্ত দেখো মূল কাণ্ড পাতা ফুল, পুষ্প মানে ফুল, আমরা জানি ফুলের রিলেটেড যা কিছু। এখন ইউনিট 10 উদ্ভিদের প্রজনন। উদ্ভিদ কিভাবে বীজ থেকে হবে না অঙ্গ থেকে হবে সেটা জানা যাবে। ইউনিট 11তে আছে বীজের, উদ্ভিদের একটা এসেনশিয়াল খুবই প্রয়োজনীয় অংশ হচ্ছে বীজ আর বীজের অঙ্কুরোদ্গম। বীজ না থাকলে কোনো উদ্ভিদই হবে না, আমরা খুব ভালো করেই জানি। ইউনিট 12 হচ্ছে উদ্ভিদ সাথে যে পানির একটা সম্পর্ক সেটা জানবো। ইউনিট 13তে উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, একটা উদ্ভিদ কিভাবে বড় হচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, রোগ প্রতিরোধ সবকিছু জানবো আমরা। ইউনিট 14তে উদ্ভিদের জীববিজ্ঞানের আরেকটা অংশ হচ্ছে প্রাণী বিজ্ঞান, আমরা জানি এটা সম্বন্ধে জানবো, প্রাণী বিজ্ঞানের সাধারণ আলোচনা। ইউনিট 15তে মেরুদণ্ডী প্রাণীর রক্ত ও রক্ত সংবহন তন্ত্র। এই ইউনিট গুলো একটু তোমাদের জানা রাখলাম। পুরা জীববিজ্ঞান বিষয়টার উপরে আমি তোমার আলোচনা করে ফেলছি। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেটা আমাদের হচ্ছে ইউনিট, আজকে ইউনিট 1 নিয়ে আলোচনা করব। চলে আসি ইউনিট 1, এটা নিয়ে আজকে আলোচনা হবে। সেটা অবশ্যই হচ্ছে থিওরিক্যাল তত্ত্বীয়। জীববিজ্ঞানের সাধারণ আলোচনা। এখানে হচ্ছে 5টা জিনিস আমরা জানতে পারবো। জীববিজ্ঞানের সংজ্ঞা এবং ওর শাখা সমূহ, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পরীক্ষার সময় জীববিজ্ঞানের সংজ্ঞা আসবে, শাখাগুলোর নাম আসবে। দ্বিতীয়তে আছে জীববিজ্ঞানের উৎপত্তি ও ইতিহাস। জীববিজ্ঞানটা কিভাবে আসছে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জানতে হবে নিজের প্রয়োজনে। আরেকটা হচ্ছে তোমার উৎপত্তি, উৎপত্তিটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তারপরে জীববিজ্ঞানের প্রয়োজনীয়তা, চোখ বন্ধ করে পরীক্ষায় আসবে। জীব ও জড়ের মধ্যে পার্থক্য, পরীক্ষায় আসবে। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য, এগুলোর চোখ বন্ধ করে পরীক্ষায় আসবে এবং তোমাদের খাতায় আমি এগুলো দেখতে চাই। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখো, এখন আসলো জীববিজ্ঞান। আমরা জীববিজ্ঞান সম্বন্ধে জানার আগে একটু আমি তোমাদের জন্য বোঝার জন্য ভাগ করে নিছি। জীববিজ্ঞান ইংরেজিতে লেখা আছে বায়োলজি। এটাকে আমি 2 ভাগে তোমাদের বোঝার জন্য 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে বিজ্ঞান। অবশ্যই জীববিজ্ঞানের 2টা অংশ থাকবে, জীব আর বিজ্ঞান, এই 2টা নিয়েই হচ্ছে জীববিজ্ঞান। তারপরে চলে যাই, দেখো জীব, বিজ্ঞান ও জীববিজ্ঞানের সংজ্ঞা। আমরা খুব ভালো করেই জানি জীব কি। যাদের জীবন আছে, ছোটবেলা থেকেই তো জানি জীব কি। যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়, আর যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়। আমরা জড়র পরে চলে যাই, আগে জীব নিয়ে আলোচনা করি। জীব দেখো, জীব আমি খুব সিম্পল ভাষা তোমাদের বোঝানোর জন্য, আমাদের যতটুকু দরকার জীব নিয়ে, জীব হলো উদ্ভিদ ও প্রাণী, শেষ, তোমাদের এতটুকু জানলেই হবে। জীবের মধ্যে কি আছে, উদ্ভিদ ও প্রাণী। আমরা তো জানি উদ্ভিদের প্রাণ আছে, আর প্রাণী তো আমরা নিজেরাই, প্রাণ না থাকলে আমরা কিভাবে প্রাণী হব। তারপরে যাও বিজ্ঞান।
এখন বিজ্ঞান কি আমরা খুব ভালো করে জানি, বিজ্ঞান কি। খুব সায়েন্স বলি সায়েন্স বলি, সায়েন্স কি আজকে জেনে নিব। দেখো বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তার মানে জীবের উপরে যে আমি যে জ্ঞানটা অর্জন করব, এইখানেই হচ্ছে জীববিজ্ঞান। পাওয়া গেল তো উত্তর। এখন তোমরা সরাসরি থাকলে আমি একটা প্রশ্ন করতাম, যাই হোক প্রশ্নটা একটু মানে রিলেটেড হয়ে যাচ্ছে। দেখো জীবের সাথে বিজ্ঞানটা কেমন করে, আমি জীব নিয়ে জানবো মানে উদ্ভিদ ও প্রাণী নিয়ে একটা আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এটাই মেইন হচ্ছে তোমার পুরা কোর্সটার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি উদ্ভিদ প্রাণী নিয়ে জ্ঞান অর্জন করবা। তাহলে যে বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, আর ইংরেজিতে এটাকে আমরা জানি সায়েন্স বা জ্ঞান। ল্যাটিন শব্দ হচ্ছে সায়েন্সিয়া থেকে, যার অর্থ হচ্ছে এই বিজ্ঞানটা আসছে সায়েন্সিয়া, যার অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। ভাই ভাই এগুলো প্রশ্ন করা হবে তোমাদেরকে, ভাই ভাই বারবার বলছি কিন্তু। বিজ্ঞান জিনিসটা কি, সায়েন্স বা জ্ঞান। ল্যাটিন যেটা সায়েন্সিয়া, উচ্চারণটা সায়েন্সিয়া, অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। সহজ কথায় আমি একটা জিনিস নিয়ে পর্যবেক্ষণ করব, পরীক্ষা নিরীক্ষা। আমরা জানি বিজ্ঞান মানে পরীক্ষা, আগে জানি আমরা এটা। পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ ও যুক্তি দিয়ে আহরিত সুসংবদ্ধ ও সত্যের উপর প্রতিষ্ঠিত জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান। খুবই সুন্দর কথা। এক কথায় আমি আগে পরীক্ষা নিরীক্ষা করব, সেটাকে নিজের চোখে দেখব, যুক্তি দিব যে উদ্ভিদের প্রাণ আছে বা আমি একটা প্রাণী, এরকম একটা যুক্তি দিব যেটা সত্য হবে এবং তার সঙ্গে অবশ্যই রিলেটেড থাকবে। এই যে পরীক্ষা নিরীক্ষা করা হবে সেই জিনিসটাকেই বলা হচ্ছে বিজ্ঞান। একটা উদাহরণ দিলাম। এরপরে দেখো একটা বিজ্ঞানের শাখা, এই শাখারই একটা অন্তর্গত হচ্ছে জীববিজ্ঞান বা জীবনের বিজ্ঞান। জীবন মানে কি, জীব, এই জন্যই জীববিজ্ঞান বা জীবনের বিজ্ঞান। বিজ্ঞান সম্বন্ধে আমরা অনেক জানলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে মনে হচ্ছে আমার। তারপরে দেখো জীববিজ্ঞান কাকে বলে, আমি লাল দিয়ে স্লাইডটাকে লাল করে রাখছি। কি কারণে, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের খাতায় দেখতে চাই। দেখো জীববিজ্ঞান, ইংরেজিতে বায়োলজি লিখেছি। দেখো বিজ্ঞানের যে শাখায় জীবের, যাদের জীবন আছে অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী, এদের উৎপত্তি কিভাবে হলো, গঠন প্রকৃতি, এক একটা উদ্ভিদ কেমন দেখতে, তার পাতাগুলো কেমন, মূল কেমন, এই জিনিসগুলো গঠনটা, জৈবনিক ক্রিয়াকলাপ, কিভাবে এর থেকে বীজ দিয়ে বংশবৃদ্ধি হচ্ছে না ডালপালা দিয়ে, এই জৈবনিক ক্রিয়াকলাপ কিভাবে সে বড় হচ্ছে, কিভাবে তার কেমন করে আমরা আরেকটা উদ্ভিদ পাবো, এটা হচ্ছে জৈবনিক ক্রিয়াকলাপ। বিবর্তন, প্রথমের যে উদ্ভিদগুলো ছিল সেগুলো থেকে কিভাবে আরেকটা নতুন উদ্ভিদ আসলো, ও জীবন পুরা উদ্ভিদ এবং প্রাণীর জীবন বৃত্তান্তের খুঁটিনাটি বিষয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে, তাকে জীববিজ্ঞান বা বায়োলজি বলে। এটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে বা বুঝে নাও আগে। বিজ্ঞানের যে শাখায় জীবের অর্থাৎ যাদের জীবন আছে উদ্ভিদ এবং প্রাণী, এদের উৎপত্তি, গঠন প্রকৃতি, জৈবনিক ক্রিয়াকলাপ, বিবর্তন, একটু বলি তোমাদেরকে। বিবর্তনটা হচ্ছে আমরা কিন্তু ডাইনোসর সম্বন্ধে জানি, ও কিন্তু অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। ডাইনোসরের রূপ কিন্তু এক একটা ভাবে এক একটা প্রাণী আসছে, সেটাই হচ্ছে বিবর্তন। এইভাবে উদ্ভিদও আছে অনেক, এই জিনিস কালক্রমে আরেকটা উদ্ভিদে, এই জিনিসটা হচ্ছে বিবর্তন। ও জীবন বৃত্তান্ত, কিভাবে তার জীবনটা চলছে, জন্ম মৃত্যু কিভাবে হচ্ছে, বৃদ্ধি, এই জিনিসগুলো বিষয় যে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় সেটাই হচ্ছে জীববিজ্ঞান। এক কথায় জীববিজ্ঞান হলো জীবদের বিজ্ঞান। ইংরেজিতে বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ লিভিং থিংস। লিভিং থিংস, জীবদের বিজ্ঞান, লিভিং থিংস। এই জীববিজ্ঞান বিজ্ঞানের একটা শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। আগেই বলে দিছি ওখানে একটা শাখা বিজ্ঞানে কি নিয়ে আলোচনা হবে, জীব ও জীবের ওই যে জীবন সংক্রান্ত যে গবেষণা সেটা। একটা উদাহরণ দিই, প্রাণী, আমরা হচ্ছি মানুষ, আমাদের প্রথমে হচ্ছে জন্ম হবে, তারপরে বৃদ্ধি হবে, তারপরে মৃত্যু হবে। এই যে লাইফ সাইকেলটা, এটা কেমন করে উন্নত করা যায়, যত বেশি গবেষণা হবে তত আমাদের লাইফ সাইকেলটা উন্নত হবে। এটা প্রাণীর ক্ষেত্রে বললাম, এরকম উদ্ভিদেরও আছে। সেই জিনিসটাই হচ্ছে জীব বিজ্ঞান। তারপরে স্লাইডে চলে যাই। এ দেখো লাল, আমি হচ্ছে লাল দিয়ে রাখছি রংটা, জীববিজ্ঞানের শাখা সমূহ। জীববিজ্ঞানের শাখা সমূহ, এটা পরীক্ষায় আসে, তোমাদের খাতায় থাকবে, আমি বারবার বলছি। জীববিজ্ঞানের দুইটা শাখা আছে, অনেক শাখা আছে, আমরা এই পর্যন্ত দুইটা জানবো। দুইটা শাখা, শাখা দুটি কি কি, একটা হলো ক উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজিতে বোটানি, খ প্রাণী বিজ্ঞান, জুওলজি। জু মানে জানি তো চিড়িয়াখানা, ওখানে কে থাকে, প্রাণীরাই থাকে। জুওলজি একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান।
এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। অতি সংক্ষিপ্ততে 2 মার্কের থাকবে। জীববিজ্ঞানের 2টা শাখা, উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে প্রাণী বিজ্ঞান। এটা ভাইভাতেও তোমাদের ধরা হবে। এখন প্রথমেই দেখো উদ্ভিদ বিজ্ঞান সম্বন্ধে একটু জানি, আমরা আরো জানবো পুরো বইটা যেহেতু উদ্ভিদ নিয়ে। একটু জেনে নেই। গ্রিক শব্দ বোটানি, NE, কিন্তু একটা হচ্ছে NY, এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে, বোটানি থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে উদ্ভিদ। জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের গঠন, উদ্ভিদের জৈবনিক ক্রিয়া এবং উদ্ভিদের জীবনধারা, উদ্ভিদের যাবতীয় কিছু নিয়ে আর গবেষণা করার পর বা ও সম্বন্ধে আমি জ্ঞান লাভ করব। বিজ্ঞান যেহেতু আমাকে জ্ঞান অর্জন করতে হবে, যে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকেই উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি বলা হয়। উদ্ভিদ বিজ্ঞানের এখানে তোমাদের বইয়ে আছে, বই নিয়ে বসছে নিশ্চয়। এখানে এককোষী ব্যাকটেরিয়া হতে শুরু করে বিশাল বটবৃক্ষ, ক্ষুদ্র একটা ব্যাকটেরিয়া যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, এটা কিন্তু উদ্ভিদের আন্ডারে চলে আসছে। ব্যাকটেরিয়াটা বুঝতে পারতেছো, তাহলে ব্যাকটেরিয়াটা কোথায় আলোচনা হবে? উদ্ভিদ বিজ্ঞানে ব্যাকটেরিয়া থেকে শুরু করে, যেটা মাইক্রোস্কোপে দেখা হয়, সেই ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম তোমার বটবৃক্ষ, যে বড় যে বটবৃক্ষ আছে, বটগাছ, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়। এর 3টা শাখা আছে, একটা হচ্ছে মৌলিক, ফলিত ও বিশেষ উদ্ভিদ বিজ্ঞান, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপরে চলে যাই প্রাণী বিজ্ঞান, জুওলজি। জুওলজি শব্দটি দুটি গ্রিক শব্দ, জুন অর্থ হচ্ছে প্রাণী ও লগোস অর্থ জ্ঞান, এই 2 সমন্বয়ে গঠিত। দুইটাই কিন্তু গ্রিক শব্দ। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর যাবতীয় কিছু নিয়ে আমরা জ্ঞান অর্জন করব, যেমন প্রাণীর গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ, এই 3টা মনে রাখতে হবে। গঠন, জৈবনিক ক্রিয়া, জীবন ধারণ, এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান পাওয়া যায়, তাকেই প্রাণী বিজ্ঞান বলা হয়। এখানে ক্ষুদ্র অ্যামিবা থেকে শুরু করে তোমার হচ্ছে বিশাল বড় মানুষ পর্যন্ত এখানে আলোচনা করা হয় এবং জ্ঞান অর্জন করা হয়। প্রাণী বিজ্ঞানেরও 3টা শাখা আছে, বিশুদ্ধ প্রাণী বিজ্ঞান, ফলিত প্রাণী বিজ্ঞান আর হচ্ছে বিশেষ প্রাণী বিজ্ঞান। যদিও আমি এখানে অ্যাড করিনি, জানা দরকার তোমাদের, বইয়ে আছে। বিশুদ্ধ প্রাণী বিজ্ঞান, ফলিত প্রাণী বিজ্ঞান, আরেকটা হচ্ছে বিশেষ প্রাণী বিজ্ঞান। সরি, তারপরেরটাতে চলে যাই। তারপরে স্লাইডে আছে জীববিজ্ঞানের ইতিহাস। ইতিহাসটা হচ্ছে জীববিজ্ঞান আমি কিভাবে আসলো, আমরা কিভাবে জ্ঞান অর্জন করলাম, কিভাবে জানলাম, সেটা প্রথম থেকে একটু আলোচনা করাটাই হচ্ছে জীববিজ্ঞানের ইতিহাস, যা তোমাদের বইয়ে আছে। উৎপত্তি ও ইতিহাস হিসেবে আমি প্রথমে ইতিহাসটা জানাবো তোমাদেরকে। দেখো বইয়ে আছে, দেখো বিজ্ঞানের প্রাচীনতম শাখা। আমরা কিন্তু পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো জানি, কিন্তু এই 3টা বিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানটাই হচ্ছে সবচেয়ে পুরাতন। মানে আগে থেকে অজানা, মানুষ তখন জ্ঞান অর্জন করা শুরুই করেনি, তখন থেকে কিন্তু জীববিজ্ঞানের মাঝে মানুষ কাজ করেই গেছে, জ্ঞান অর্জন করেই গেছে। এখন দেখো কিভাবে আদিম মানুষ, আদিম যুগে যারা ছিল, যখন সভ্যতা মানুষের কাছে পৌঁছায়নি, তখন থেকেই মানুষ নিজের প্রয়োজনে উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জ্ঞান অর্জন করছে। কিভাবে? একটা বিশাল বড় ফরেস্টে বা বনে গেল, সেখানে দেখলো অনেক গাছ, গাছ থেকে খাবার খেতে হবে, তো তখন কি করলো, ফল খাদ্য হিসেবে ব্যবহার করা যায় সেটা সে জানলো, কিন্তু তাকে তো কেউ বলে দেয়নি যে তুমি এই গাছের ফলটা পেড়ে খাও, এটাতে তোমার খাওয়া আছে। সে নিজে থেকে জ্ঞানটা অর্জন করছে, যা তোমার জীববিজ্ঞানের আন্ডারে। কোন গাছের ফল খাদ্য হিসেবে ব্যবহার করা যায়, কোন গাছের বীজ, পাতা, মূল এগুলো খাবার হিসেবে করবে, আবার রোগ প্রতিরোধও করবে, এরকম করে ব্যবহার করবে, সেটা নিজে থেকে ওরা জ্ঞান অর্জন করে ফেলছে। তারপরে দেখো কোন গাছ বা প্রাণী মানুষের জন্য ক্ষতিকারক, ও ফল হিসেবে খাচ্ছে, কিন্তু সে তো জানে না ফলটা তার জন্য ক্ষতি হবে না ফলটা তার শরীরের জন্য ভালো, নিজে থেকে জ্ঞান অর্জন করে ফেলছে। তখন তো বিজ্ঞান আসেনি বা জ্ঞান, আচ্ছা ঠিক আছে এই ফলটা বললাম, ল্যাবরেটরিতে বা গবেষণা করে দেখি, এটা দরকার হয়নি। নিজে থেকেই মানুষ জ্ঞান অর্জন করছে নিজের প্রয়োজনে। তখন থেকেই জীববিজ্ঞান জানা প্রয়োজন বা জীববিজ্ঞানের আন্ডারে চলে আসছে মানুষ। দেখো কোন গাছ বা প্রাণী মানুষের জন্য ক্ষতিকারক, সেটা তার ধারণা চলে আসছে। আবার প্রাণীদের আচরণবিধি, অভ্যাস, কোন প্রাণীকে আমার গৃহে রাখা যাবে আর কোন প্রাণী, এখন তুমি তো নিশ্চয়ই বাঘকে নিয়ে আসে গৃহে রাখতে পারবা না, সেটা প্রাচীনকালে মানুষ কিন্তু জেনে ফেলছে। বাঘকে কি গরুর মতন করে মানুষ করবে? পারবে বলো? পারবে না। এজন্যই তারা জেনে ফেলছে, তার মানে গরুকে গৃহপালিত, গরুকে গৃহে রাখা যাবে, আর বাঘকে আমাকে কোথায় রাখতে হবে? জঙ্গলে রাখতে হবে। এই জিনিসটাই তাদের অভ্যাস, আমি গরুটাকে কিভাবে ইয়ে করব, রাখবো, কেমন করে খাওয়াবো। বা মানুষকে রাখার জন্য কি গাছের উপর রাখছে মানুষকে? না, মানুষের জন্য কিভাবে, মানুষের অভ্যাস কেমন, মানুষকে কেমন করে রাখতে হবে, সেই জিনিসগুলো নিজেরাই জ্ঞান অর্জন করছে। এভাবে তোমাদের বইয়ে আরো অনেক কিছু আছে।
প্রাণীদের অভ্যাস এগুলো তো বলে ফেললাম। মানুষ নিজের প্রয়োজনেই তার জীব সম্বন্ধে নিজেই অনুসন্ধান মানে নিজে থেকেই এটা প্রকাশ করে ফেলছে। এটাই হচ্ছে জীবনের প্রাথমিক পর্ব, নিজের সম্বন্ধে জ্ঞান অর্জন করে ফেলছে। এইভাবে মানুষ নিজের প্রয়োজনে সর্বপ্রথম জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে যে জ্ঞান অর্জন করছে সেটাই হচ্ছে জীববিজ্ঞানের তোমার প্রাথমিক পর্ব। বিজ্ঞানীরা ধারণা করছে আজ থেকে প্রায় 2500 আগে গ্রিসে প্রথম জীববিজ্ঞানের চর্চা শুরু হয়। দেখো সবকিছুই কিন্তু জীব কথাটা কোথা থেকে আসছে, বিজ্ঞান কথাটা, জীববিজ্ঞান বা বায়োলজি কথাটা সব কিন্তু গ্রিক থেকে। আর গ্রিসেরই প্রথম জীববিজ্ঞানের চর্চা শুরু হয়। আমার জানা মতে গ্রিসেই প্রথম সভ্যতাগুলো শুরু হচ্ছে। তোমরা যদি একটু পড়াশোনা করো জানতে পারবা ইতিহাস সম্বন্ধে, গ্রিসেই মনে হয় প্রথম সভ্যতাগুলো আসছে। যাই হোক, এখানে কিন্তু গ্রিক শব্দ থেকে তাহলে গ্রিসে জীববিজ্ঞানের চর্চা শুরু হয়। এভাবে বহু বিজ্ঞানীদের গবেষণার ফলে ধীরে ধীরে আজকে জীববিজ্ঞান আমাদের দ্বারে চলে আসছে। আমরা কিভাবে জানি মানুষ কিভাবে তার সুসংহত লাইফ লিড করবে, কেমন করে উন্নত জীবনযাপন করবে প্রাণীরা, তারপরে তোমার হচ্ছে উদ্ভিদকে কিভাবে আরো সুন্দরভাবে তাদের প্রোডাকশন বাড়ানো যায়, সবকিছু সম্বন্ধে জানা এখন বিজ্ঞানীরা গবেষণা করছে এবং আরো করেই যাচ্ছে। ইনশাল্লাহ আমরাও ওর মধ্যে যোগ দিতে পারবো হয়তো একদিন, যেহেতু আমরা কৃষিবিদ। যাই হোক, তারপরে পরের এই স্লাইডে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ, আমি এখানে সব লাল দাগ দিয়ে রাখছি, তোমরা দেখতে পারো। পুরা অক্ষরগুলোকে আমি লাল দিচ্ছি কারণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জীববিজ্ঞানের উৎপত্তি দেখো। আগে জানি ইংরেজি প্রতিশব্দ কি এর, বায়োলজি। এখন বায়োলজি শব্দটা দুটি গ্রিক শব্দ, আগে কিন্তু বলছি 2500 বছর আগে গ্রিসে কিন্তু এর চর্চা শুরু হয়। দেখো, বায়োলজি শব্দটা দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে বায়োস প্লাস লগোস, দুইটা জিনিস। বায়োলজিকে আমি দুই ভাবে ভাগ করবো, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগোস। এই দুটা নিয়ে শব্দ নিয়ে গঠিত হবে। বায়োস অর্থ হচ্ছে লাইফ বা জীবন, এবং লগোস অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। খুবই সুন্দর জিনিসটা, আগেই বলছি জীবন নিয়ে যে জ্ঞান সেটাই হচ্ছে তোমার আমাদের জীববিজ্ঞান। আর জীবন কার সঙ্গে জড়িত? উদ্ভিদ এবং প্রাণী, খুবই রিলেটেড, ইন্টার রিলেটেড, খুবই সুন্দর। সুতরাং বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীবন সম্পর্কে জ্ঞান। এখন তোমাকে যদি আমি বলি জীববিজ্ঞানের ভাইগাতে ধরলাম, জীববিজ্ঞানের ইংরেজি শব্দ বলো, প্রতিশব্দ, অবশ্যই তুমি বলবে বায়োলজি। বায়োলজি শব্দটা কোথা থেকে আসছে বলো তো? এভাবে পরীক্ষাও থাকবে তোমার, যে ধারাবাহিক পরীক্ষাগুলো সেগুলোর প্রশ্ন থাকবে, ফাইনাল পরীক্ষাও প্রশ্ন থাকবে। এখন দেখো, বিখ্যাত জীববিজ্ঞানী জে ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক সর্বপ্রথম বায়োলজি শব্দটা ব্যবহার করছে। সে বায়োলজি যে কথাটা বলতে হবে, এই বিজ্ঞানগুলো যে উদ্ভিদ প্রাণী নিয়ে যে গবেষণা করে আমরা জ্ঞান অর্জন করছি সেটার নাম বায়োলজি, সেটা প্রথম বলছে তোমার জে ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক। আবার বলি জে ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক। এরপরে দেখো লাল কালি দেওয়া আছে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। উনাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। আমি পাশে ছবিটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও ওনাকে। অ্যারিস্টটল দ্য ফাদার অফ বায়োলজি। অ্যারিস্টটল সম্বন্ধে একটু বলি, উনি খ্রিস্টপূর্ব 384 থেকে খ্রিস্টপূর্ব 322 এর মধ্যে গবেষণাগুলো, ওনার জন্ম খ্রিস্টপূর্ব ওনার জন্ম, ওই সময় উনি বায়োলজি নিয়ে অনেক কিছু গবেষণা করছে। খ্রিস্টপূর্ব মানে ধরা হয় যখন ওরা গণনা করা হয় বছরগুলো, তার আগেই, যেদিন থেকে গণনা করা হয়েছে তার আগে থেকেই এগুলোর গবেষণা শুরু হয়ে গেছে। তিনি সর্বপ্রথম উদ্ভিদ এবং প্রাণীর প্রকৃতি নিয়ে আলোচনা করেন এবং 520টি প্রজাতির বর্ণনা দেন। সেই সময় খ্রিস্টপূর্ব 384 থেকে খ্রিস্টপূর্ব 322, যীশু খ্রিস্টের জন্মের সময় থেকে গণনা শুরু হয় মেনলি, তার আগে থেকেই, যিনি আমাদের ঈসা নবী। তারপরে চলে যাই, জীববিজ্ঞানের প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট, ধারাবাহিক প্লাস ভাইবা প্লাস পরীক্ষায় থাকবে এটা। এখানে আমি 9টা, তোমাদের বইয়ে 9টাই আছে, আমি অবশ্য 9টাই আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। তোমরা এইভাবেও লিখতে পারো পরীক্ষায়, আমি খুব সুন্দর করে লিখে দিচ্ছি। 1 নম্বরে প্রথমে দেওয়া আছে মানুষের নিজের সম্পর্কে জানতে হলে জীববিজ্ঞান পাঠ করার প্রয়োজন। যেহেতু প্রাণী জীববিজ্ঞানের সাথে জড়িত, আর প্রাণী মানে আমরা, তাহলে অবশ্যই আমার নিজের সম্বন্ধে জানতে হলে জীববিজ্ঞান পাঠ করতে হবে। আমার শরীর কিভাবে গঠিত এবং শরীরের ভিতরে ক্ষুদ্র যে অঙ্গ আছে, শিরা উপশিরা, কিভাবে রক্ত থেকে শুরু করে সবকিছু জানাই হচ্ছে আমার জীববিজ্ঞানের পাঠ। 2 নম্বরে চলে যাই, পৃথিবীর সর্বপ্রথম জীবনের উৎপত্তি, কিভাবে একটা জীব ক্ষুদ্র ব্যাকটেরিয়া বা ক্ষুদ্র অ্যামিবা থেকে শুরু করে ও সর্বপ্রথম জীবনের উৎপত্তি এবং কিভাবে জীবন আরম্ভ হলো, পরিবর্তন হলো, প্রথম থেকে চিন্তা করো আদিম মানুষ থেকে আজকে আমরা কিভাবে সভ্য হয়েছি সেটা, এবং সমাপ্তি কিভাবে জিনিসটা শেষ হবে, কিভাবে তা জানার জন্যই আমাদের পাঠ করা প্রয়োজন জীববিজ্ঞান।
তার মানে একটা উদ্ভিদ প্রাণীর উৎপত্তি থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ কিছু জানতে হলে আমাকে জীববিজ্ঞান পাঠ করতে হবে, একদম এটা এসেনশিয়াল। তারপরে চলে যাই 3 নম্বরে, এই পরিবেশ, পরিবেশ কাকে নিয়ে গঠিত? অবশ্যই আমি আর তুমি এবং গাছ থাকবে, সেটা কি উদ্ভিদ এবং প্রাণী, এই দুইটা নিয়ে আমাদের পরিবেশ। এখন পরিবেশের সাথে আমাদের সম্পর্কটা জানতে, আমি কি শুধু শুধুই জানবো ও এটা উদ্ভিদ আর আমি প্রাণী? কখনোই না, এটা অবশ্যই জীববিজ্ঞান জানাবে। 4 নম্বরে দেখো, মানুষ ব্যতীত এই পৃথিবীতে কি শুধু মানুষই আছে আর কেউ নেই? অবশ্যই আছে, চিন্তা করো, প্রাণী, তুমি হচ্ছে সমুদ্রের যাও, অগণিত প্রাণী পাবা। তারপরেও দেখো আরো আছে গরু, ছাগল, ভেড়া, এদের কথা তো অন্য, এই সব অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো সম্পর্কে জানতেও আমার জীববিজ্ঞান প্রয়োজন। আমি হঠাৎ করে একটা গরু সম্বন্ধে জানতে পারবো না নিশ্চয়ই। এগুলো হচ্ছে তোমার বইয়ের মধ্যেই পাবা, এবং এই যে তুমি 4 বছর এখানে থাকবা এই সেমিস্টার মানে এই এটিআই তে, তোমাকে অবশ্যই গরু সম্বন্ধে জানানো হবে, এগুলো সব রিলেটেড থাকবে। এটাই হচ্ছে জীববিজ্ঞানের পার্ট একটা। তারপরে চলে যাই 5 নম্বরে, উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক সম্পর্ক জানতে জীববিজ্ঞানের প্রয়োজন। একটা উদ্ভিদ আমাকে খাবার দিচ্ছে আর একটা উদ্ভিদ খাবার দিতে পারছে না, এটা কি আমার জানার ইচ্ছা হবে না? বা প্রাণী থেকে আমি কি পাচ্ছি? তারপরে দেখো, আগে আমাদের প্রোডাকশন কেমন ছিল, এখন কেউ কি না খেয়ে থাকে, কিভাবে সম্ভব হয়েছে? এগুলো আলোচনা গবেষণা করে। এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে সম্পর্ক, কোন উদ্ভিদ কিভাবে মানুষের কিভাবে উপকারে আসে অপকারে আসে, এগুলো জানার জন্য। আবার কোন প্রাণী আবার উদ্ভিদের ক্ষতি করবে? প্রাণী তো শুধু মানুষই না, আরো অনেক কিছু আছে, বিভিন্ন রকমের অণুজীবও আছে যেগুলো উদ্ভিদের ক্ষতি করে। বিভিন্ন রকমের অণুজীব উদ্ভিদকে করে, প্রাণীকে, এগুলো সম্পর্কে জানতেও আমাদের জীববিজ্ঞান প্রয়োজন। আমরা পরবর্তী অধ্যায়ে চলে গেলে বুঝতে পারবো। তারপর 6 নম্বরে দেখো, কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর জাত। একটা উদ্ভিদ থেকে অনেকগুলো উদ্ভিদ কিভাবে হবে, একটা প্রাণী থেকে ডলি, তোমরা হয়তো এসএসসি পরীক্ষায় জানছো ডলি, ভেড়ার ক্রস করছিল, ডলি, যেটা জানার কথা তোমাদের। এগুলো হয়েছে সবকিছু এই জীববিজ্ঞানের কারণে। এভাবে এগুলো জাত উন্নয়ন করে কিভাবে খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারি, সেটার জন্য আমাদের জীববিজ্ঞান জানা প্রয়োজন, জীববিজ্ঞান। 7 নম্বরে হচ্ছে উদ্ভিদের বিভিন্ন দিক সম্পর্কে জানবো আমরা, উদ্ভিদের ওই একই কথা, জন্ম থেকে মৃত্যু, এগুলো সব জানতে হবে আমাদের, বিভিন্ন রকমের রোগ সম্বন্ধে। 8 নম্বর হচ্ছে খাদ্য ও পুষ্টি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য, কোন উদ্ভিদ থেকে আমি কোন খাদ্য নিব এবং কোন খাদ্য থেকে আমার কোন পুষ্টি আসবে, লিঙ্কটা দেখো খুব ইন্টারলিঙ্ক। আমি কোন উদ্ভিদ থেকে কোন খাদ্য পাবো, কোন খাদ্য থেকে কোন পুষ্টি পাবো, প্রাণীর ক্ষেত্রেও তাই। এগুলোই জীববিজ্ঞানের আলোচনা প্রয়োজন, এই জন্য আমি জীববিজ্ঞান জানতে হবে। তারপরে 9 নম্বরে কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ, এই 3টা সম্বন্ধে আমাকে জানতে হবে সবকিছু, এগুলো হচ্ছে আমার জীববিজ্ঞানে পাঠ করা প্রয়োজন। 9 নম্বরে দেখো, কৃষি বিজ্ঞান, তার মানে বিজ্ঞানের যে শাখায় কৃষি আলোচনা করা হয়। কৃষি কোথায় আলোচনা করবো? উদ্ভিদ যেহেতু শব্দ, জীববিজ্ঞানে এটাই বলা হয়েছে। কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ ইত্যাদির উৎকর্ষ। পরিবেশ কেন? কৃষি যেহেতু উদ্ভিদগুলো পরিবেশের সাথে লিঙ্ক, আর অনেক উদ্ভিদ প্রাণী থেকে কিন্তু চিকিৎসার অনেক মেডিসিন তৈরি করা হয়, আমরা খুব ভালো করেই জানি। এগুলোর জন্য জীববিজ্ঞান পাঠ করা। একটি উদাহরণ দিই, সাপের বিষ থেকে সাপের ওষুধ তৈরি করা হয়, এগুলোই হচ্ছে তোমার জীববিজ্ঞানে পাঠ করা প্রয়োজন। তারপরে অধ্যায় চলে যাই আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, জীব ও জড়ের মধ্যে আমাকে পার্থক্যটা জানতে হবে। জীব কি, জড় কি, এগুলো পার্থক্য জানতে হবে আমাকে। যেগুলো যেগুলো যেহেতু জীব আর জড়ের মধ্যে পার্থক্য তোমার রচনামূলকে চলে আসে, যদি তোমার অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত থাকে তাহলে নির্দিষ্ট করে দেওয়া হবে। অতি সংক্ষিপ্ত বললে 2 এর জন্য তুমি 2টা পার্থক্য দিবা, আর যদি সংক্ষিপ্ততে বলে অবশ্যই 3 মার্কের জন্য 3টা, 4টা, 5টা সর্বোচ্চ। আর যদি তোমার ফাইনাল মানে রচনামূলকে আসে, অবশ্যই তোমাকে 10টার মতো, যদি 10টা থাকে 10টার মতো দিবা, অথবা 8টা থাকলে 8টা, 7টা থাকলে 7টা, যাই হোক। এখন আমরা জীব ও জড়ের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। যে সকল বস্তুতে জীবনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তারাই হচ্ছে জীব। তার মানে জীবন, যেখানে খুব সহজ কথায় পরে বলি, একটু শুনি। জীবনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, উদাহরণ আমি দিয়ে দিছি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী, তোমাদের বইয়েই আছে, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। যে সকল বস্তুতে জীবনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তারাই হচ্ছে জীব। উদাহরণ হিসেবে দেওয়া আছে তোমার হচ্ছে উদ্ভিদ ও প্রাণী, মানে জীবন আছে, এক কথায় শেষ। তার মানে উদ্ভিদ এবং প্রাণী, এটা হচ্ছে জীব। তারপরে যাই, যে সকল বস্তুতে জীবনের বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত মানে জীবন নাই, সেটা হচ্ছে তোমার জড় পদার্থ। সরি, যেমন হচ্ছে তোমার ইট পাথর, এটা হচ্ছে ইত্যাদি। এই 2টা উদাহরণ দেওয়া আছে এখানে।
জীব ও জড়ের মধ্যে প্রধান পার্থক্য হলো, এই যে খুবই সুন্দর করে দেওয়া আছে, জীবনের উপস্থিতি আর অনুপস্থিতি। অর্থাৎ হচ্ছে জীব মানে জীবনের উপস্থিতি, জীবন আছেও, আর জড় মানে তার জীবন নেই, অনুপস্থিত। এভাবে জীবন আছে বলেই জীবে জীবনের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, আর জীব নেই বলেই জড় বস্তুতে জীবনের বৈশিষ্ট্য। এখন জীবনের বৈশিষ্ট্যগুলো কি আমরা অবশ্যই পার্থক্য হতে গেলে জানতে পারবো। জন্ম নিবে, বড় হবে, মৃত্যু হবে, এটাই জীবনের বৈশিষ্ট্য আমাদের। কিন্তু একটা জড় বস্তুর, একটা ইট কখনো কি জন্ম নেয়, কখনো কি ও বড় হয়, বা ও কি কখনো নষ্ট হয়, এই মৃত্যু হয়? হয় না। এটাই হচ্ছে জীবনের বৈশিষ্ট্য। তার মানে জীবনের বৈশিষ্ট্যগুলো কোথাও যেখানে উপস্থিত সেটা হচ্ছে জীব, আর যেখানে জীবনের বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত সেটা হচ্ছে জড়। এখন চলে যাব জীব ও জড় দুইটার মধ্যে আমি পার্থক্যতে চলে যাই। পার্থক্য দেখো, জীব ও জড়ের মধ্যে পার্থক্য দেওয়া আছে। প্রথমে আমি বের করছি দিছি এভাবে বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্যের আলোকে আলোচনা করা হবে। একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। জীব এবং জড়ের মধ্যে পার্থক্য আমি এখন তোমাদের এক এক করে বলবো। প্রথমে আছে দেখো গঠন ও কাজের একক, মানে জীব কিভাবে গঠিত আর জড় কিভাবে গঠিত এবং কিভাবে কাজ করে। প্রথমে দেওয়া আছে, লাল করে দিছি আমি, দেখো কোষ হলো জীব দেহের গঠন ও কাজের একক। তার মানে জীব হতে হলে একটা কোষ থাকবে, সেই কোষটাই দ্বারাই জীব দেহ গঠিত হবে এবং ওই কোষের কারণেই সে কাজ করতে পারবে। এটাই হচ্ছে জীব। আর জড় হচ্ছে জড় বস্তু, যেহেতু জীব জড়, জীবন নেই, তাহলে কোষ থাকবে না, আর কোষ না থাকার কোনো সুনির্দিষ্ট গঠন ও কাজের একক নেই। এখানে জীবদেহের গঠন মানে কি, মানুষের গঠন একরকম, অন্যান্য প্রাণীগুলোর গঠন একরকম, উদ্ভিদের গঠন একরকম, কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে টেবিল করলে টেবিলের মতোই গঠন হবে সব। দেখা যাচ্ছে আমি 10টা টেবিল বানাবো, একই রকম বানাতে পারবো। এই জিনিসগুলো আর কি, সুনির্দিষ্ট গঠন আর কাজের একক তাদের একটা নেই। তারা একটা চেয়ার নিশ্চয়ই কাজ করতে পারবে না, এরকম বলছে আর কি। তার মানে কোষই হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, খুবই ইম্পর্টেন্ট। আর জড়বস্তুতে যেহেতু কোষ নেই, তাহলে কোষ থাকলেই গঠন দিতে পারবে, একটা সুনির্দিষ্ট গঠন আর কাজের একক থাকবে, আর জড়বস্তুতে সেটা নেই। 2 নম্বরে প্রোটোপ্লাজম। আগে একটু বলে নেই, আমরা পরের অধ্যায়ে চলে যাব যখন উদ্ভিদ এবং প্রাণী কোষ তোমাদের ইউনিটের মধ্যে আমি আলোচনা করছি, এবং উদ্ভিদ এবং প্রাণী কোষ নিয়ে যখন আলোচনা করব, কোষের মধ্যে দেখবা বিভিন্ন রকমের অর্গান থাকে, বিভিন্ন রকমের অঙ্গ থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার একটা অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। জীবদেহের প্রতিটি কোষে সজীব প্রোটোপ্লাজম থাকে। জীবদেহের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে, এই জন্য জীবন থাকে। আর জড়ের মধ্যে প্রোটোপ্লাজম নেই বলে জড়গুলো হচ্ছে নিষ্প্রাণ, ওদের জীবনে কোনো প্রাণ নেই, ওদের কোনো প্রাণ নেই, এই জন্য ওরা বস্তু। তারপরে 3 নম্বরে দিছে তোমাদের শ্রম বিভাগ। শ্রম বিভাগ, প্রতিটি জীবদেহের প্রতিটি অঙ্গের মধ্যে বা বিভিন্ন ক্ষুদ্রাঙ্গের মধ্যে শ্রম বিভাগ আছে। তার মানে তোমার হাত, পা, শরীর, প্রতিটা অঙ্গ এক একভাবে কাজ করবে। এবং তোমার ভিতরে চলে যাও, ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, এক একটা অর্গান এক এক রকম ভাবে কাজ করে। হার্ট তোমাকে শ্বাস প্রশ্বাস নিয়ে দেয়, কিডনি তোমার জীবাণু নোংরা জিনিসগুলো শরীর থেকে বের করে দেয়, ফুসফুস শ্বাস প্রশ্বাস, মানে প্রতিটা অঙ্গই কাজ করে তোমার শরীরের। কিন্তু একটা টেবিল চেয়ারকে দেখো কোন কোন জিনিসটা ওর কাজ করে, সেও তোর কোনো শ্রম বিভাগ নেই। আর মানুষ বা প্রাণী দেহের, জীবদেহের প্রতিটি অঙ্গের মধ্যেই শ্রম আছে এবং তারা কাজ করেই যাচ্ছে সবসময়, এটাই বলছে। 4 নম্বর দেখো, সুনির্দিষ্ট আকৃতি ও আয়তন। সুনির্দিষ্ট আকৃতি ও আয়তন, জীবের কি আছে, সুনির্দিষ্ট আকৃতি ও আয়তন আছে। আমরা খুব ভালো করেই জানি আমাদের নির্দিষ্ট আকৃতি আয়তন আছে, আমাদের আছে, উদ্ভিদের আছে, আমি আগেই বলছি আকার আকৃতি পাওয়া যায়। আর জড় বস্তুতে কোনো সুনির্দিষ্ট আকার আকৃতি নেই, আমার মন চাইলে আমি আমার মতো করে তৈরি করতে পারবো, কিন্তু তুমি একটা মানুষ তৈরি করে দেখো, তোমার মতো হবে না। এটাই বলছে নির্দিষ্ট আছে, এদের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, আয়তনও নেই। 5 নম্বর দেখো প্রজনন ক্ষমতা। প্রজনন ক্ষমতা কি বলছে, জীবের প্রজনন ক্ষমতা আছে দেখেই বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর মতো একটা প্রাণী জন্ম দিতে পারে,
উদ্ভিদের উদ্ভিদের বীজ থেকে বা উদ্ভিদের অঙ্গগুলো থেকে আরেকটা অনুরূপ উদ্ভিদ হতে পারবে, কিন্তু জড়বস্তুর প্রজনন ক্ষমতা নেই, তাই এদের বংশবৃদ্ধি করতে পারে না। এটার কোনো প্রজনন ক্ষমতা নেই বংশবৃদ্ধির, কিন্তু জীব হচ্ছে জীবের মতো করে বংশবৃদ্ধি করেই যাচ্ছে, এটাই বলছে এখানে। এখানে 5টা গেল। ইম্পর্টেন্ট 1 নম্বরে কোষ হলো, এটা শুধু তোমার পরীক্ষায় আসবে দেখে আমি লাল করে দিছি। কোন পরীক্ষায়? অতি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সংক্ষিপ্ততে আসতে পারে। প্রশ্নটা এমন হচ্ছে, কাজের একক কি জীবদেহের? উত্তর হচ্ছে কোষ, এরকম। তারপরে 6 নম্বরে দেখো, ব্যক্তি স্বাতন্ত্র্য আছে জীবের। ব্যক্তি স্বাতন্ত্র্য জিনিসটা কি? জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। ব্যক্তি স্বাতন্ত্র্য কি? তুমি তোমার বন্ধু নিশ্চয়ই একরকম হবা না কখনোই। তোমার বৈশিষ্ট্যগুলো একরকম, ওর বৈশিষ্ট্যগুলো একরকম। এটাই হচ্ছে ব্যক্তি, যার যার মতো করে তো যে সে হবে। এই জিনিসগুলো, তোমার হাঁটা চলা, তোমার খাওয়া দাওয়া, তোমার কথাবার্তা নিশ্চয়ই আরেকটা তোমার বন্ধুর মতো হবে না। বা চিন্তা করো, একটা উদ্ভিদের সাথে আমাদের অনেক পার্থক্য, তারপর একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর অনেক পার্থক্য, এগুলো হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। কিন্তু জড় বস্তুর মধ্যে এই জিনিসগুলো নেই। তারপরে 7 নম্বর হচ্ছে অনুভূতি। জীবের অনুভূতি, প্রবণতা এবং সাড়া আছে। ডাক দাও, কাউকে ডাক দিলে, ইভেন কি মানুষকে ডাকলে তো শুনবেই। প্রাণীদেরকেও যদি বলা যায়, তারাও কিন্তু, অনেক পাখি কথা বলতে পারে, পোষ হয়। বিড়াল, কুকুর, তারপরে তোমার হচ্ছে গরু, সবাই আমাদের পোষ, যেহেতু ওরা গৃহে থাকে। এই জিনিসগুলো থেকেই বোঝা যায় অনুভূতি, প্রবণতা এবং সাড়া আছে। কিন্তু জড়বস্তু, একটা টেবিলকে ডাকো তো, একটা চেয়ারকে ডাকো, কখনোই সাড়া দিবে না ওরা। তারপরে 8 নম্বরে চলে যাই। 8 নম্বরে দেখো কি বলছে, জীবদেহের বিপাক ক্রিয়া। বিপাক তার মানে, বিপাক কি? খাওয়া থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত। জীব বলতে তোমার উদ্ভিদ প্রাণীর, উদ্ভিদের কি খাওয়া নেই? উদ্ভিদের কিন্তু খাওয়া আছে। ওরও খাওয়া থেকে শুরু করে সবকিছু এই বিপাক ক্রিয়ার মধ্যেই শুরু হয়। জীবদেহের বিপাক ক্রিয়া চলতেই থাকে। যেমন শোষণ, কখন অক্সিজেন নিব আমরা, কখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবো। সেই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ কিভাবে নিবে, কিভাবে সে অক্সিজেন ত্যাগ করবে, এই বিপাক একটা ক্রিয়া। খাদ্য প্রস্তুত, আমরা কি নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারি না, কিন্তু উদ্ভিদ ও ঠিকই নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তারপরে আত্তীকরণ, সেই জিনিসগুলো কিভাবে আমাদের শরীরে কাজে লাগছে, তারপরে বের হয়ে যাচ্ছে উদ্বৃত্ত জিনিসগুলো উদ্ভিদের আমাদের, সেই জিনিসটা। রেচন, ওই একই জিনিস। এগুলো সব বিপাক ক্রিয়া চলতেই থাকে, কখনোই তোমার জন্ম থেকে শুরু হলে মৃত্যু পর্যন্ত। এখানে জীব বলতে মেনলি আমি আমাদেরকে বুঝাচ্ছি, এরকম প্রাণী আরো আছে। একটা উদ্ভিদেরও সেরকম চলতে থাকে, রেচন প্রক্রিয়া, আত্তীকরণ, খাদ্য প্রস্তুত, শোষণ, সবকিছুই চলতে থাকে। এটাকেই বলা হচ্ছে বিপাক ক্রিয়া। আর জড়বস্তুর কোনো বিপাক ক্রিয়া ঘটে না, জড়বস্তুর মধ্যে বিপাক ক্রিয়া নেই। তারপরে আমি চলে যাই 9 নম্বরে, অভিযোজন। অভিযোজন, অভিযোজন মানে খুব সহজ কথা, মানায় নিতে পারা। অভিযোজন মানে আমি তোমাদের বলেই দেই, মানায় নিতে পারা। আমি কিভাবে মানায় নিতে পারি? আমি আজকে দেখো, গোটা পৃথিবী ভাগ করা, মানে শীত প্রধান আছে, আবার তোমার হচ্ছে গরম, গ্রীষ্মকালীন। আমাদের ঋতু যেমন 6টা, অন্যান্য দেশে শুধু শীত 6 মাস, গরম 6 মাস। এখন আমরা কি ওইখানে গিয়ে থাকতে পারবো না? অবশ্যই থাকতে পারবো, নিজেকে মানিয়ে নিয়ে থাকতে পারবো। এই যে অভিযোজন করে মানে মানায় নেওয়াটা শুধুমাত্র জীবের মধ্যেই আছে। একটা উদ্ভিদকে তুমি চিন্তা করো, স্ট্রবেরির কথা চিন্তা করো, শুধু শীতকালীন দেশে হতো। আমরা তো শীতকালীন না, আমরা নাতিশীতোষ্ণ শীত আছে আমাদের, কিন্তু এমন শীত নাই যে তুষার পড়ে, তাই না? ওই শীতকালীন দেশ থেকে স্ট্রবেরি নিয়ে আসে কিন্তু আমাদের দেশে চাষ করা হচ্ছে। তোমরা মাশরুমের নাম শুনছো নিশ্চয়ই, বাটন মাশরুম, যেটা শীতকালীন দেশে হয়ে থাকে, আমাদের দেশেও এখন এটা চাষ হচ্ছে। তার মানে কি, উদ্ভিদ প্রাণী ওদের শরীরে মানায় নিতে পারে পরিবেশটাকে, সেটাই বলছে। কিন্তু জড় বস্তুর এই অভিযোজন ক্ষমতাটা নেই। ওর কি, ওকে যেখানেই রাখো তুমি, ওর মতোই, ওর কোনো কিছুই করার নেই। তারপরে দেখো 10 নম্বর হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধিগুলো কোথা থেকে কিভাবে হয়, জড়বস্তুর কিভাবে হয় আর জীবের কিভাবে হয়। দেখো, জীবের অবশ্যই অভ্যন্তর হতে বৃদ্ধি প্রাপ্ত হয়। আমি নিশ্চয়ই আলাদা করে একটা হাত লাগাই নিতে পারবো না। আমি জন্ম নেওয়ার সাথে সাথে কি আমি একটা হাত লাগাতে পারবো, পা লাগাতে পারবো, মাথা লাগাতে পারবো? নিশ্চয়ই পারবো না। এটা আমার ভেতর থেকেই আসবে। আমি নিশ্চয়ই আলাদা জায়গা থেকে নিয়ে আসে আমার মাথাটা বসাতে পারবো না। সেটাই বলছে,
বৃদ্ধিগুলো মানে চুল বড় হচ্ছে, হাত বড় হচ্ছে, নখ বড় হচ্ছে, সেগুলো আমার অভ্যন্তরীণ। আমি নিশ্চয়ই নখটাকে বড় ইচ্ছে করে বড় করতে পারছি না, ভিতর থেকে আমার নখ বড় হচ্ছে, চুল বড় হচ্ছে। এটা বলছে অভ্যন্তর থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়। তাই বৃদ্ধিপ্রাপ্ত অংশকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় না। আমার যে চুলটা সেটাকে আমি নিশ্চয়ই যে অবস্থায় বাড়তেছে বাড়তেছে অল্প করে কেটে দিই, কিন্তু আবার তো বাড়তেছে, আমি তো আগের অবস্থায় আনতে পারবো না। আমি যে হাতটা নিয়ে জন্ম নিচ্ছি সেই হাতটা কি আমি আরেকবার পাবো? ছোট থেকে বড় করতে পারবো? পারবো না। এটাই বলছে বৃদ্ধিপ্রাপ্ত অংশগুলোকে আবার পূর্বাবস্থায় আমি ফিরিয়ে আনতে পারবো না। ছোট হাতটাকে বড় হতে গেলে সেটাকে আমি ছোট করতে পারবো? পারবো না। কিন্তু দেখো জড়বস্তুর অভ্যন্তর থেকে বৃদ্ধি নেই। একটা দেখো চেয়ারের যদি হাত ভেঙে যায় আমরা কিন্তু হাতটা লাগাতে পারবো ওইভাবেই, কিন্তু মানুষের যদি হাতটা কেটে নিয়ে যায় বা ছোটবেলায় যেমন হাতটা থাকে, ছোটবেলার হাত বড়বেলায়, বড়বেলার হাত ছোটবেলায়, সেরকম করতে পারবো না কিন্তু। সেটাই বলছে এখানে। এখানে বৃদ্ধিপ্রাপ্ত অংশগুলোকে বাহির থেকে আবার পূর্বাবস্থায় ফিরে, যে ওই চেয়ারের হাত ভেঙে গেল সেটা আমি আবার লাগাতে পারবো, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা হবে না। 11 নম্বর, চলন, নিজস্ব চলন ক্ষমতা আছে। উদ্ভিদ প্রাণী আমরা জানি উদ্ভিদ সেভাবে চলতে না পারলে মানুষের সাহায্যে বা অন্য যে কোনো অন্য প্রাণীর গায়ে লেগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে, কিন্তু প্রাণীও যেতে, আমি আমার পা দিয়ে হেঁটে চলেই যাচ্ছি এখান থেকে, কেন পুরা পৃথিবী পার করে আমরা মঙ্গল গ্রহ সৌরজগৎ করে ফেলছি শুধু এই আমাদের চলন ক্ষমতা আছে দেখে। আর এই জড়বস্তুর কোনো নিজস্ব চলন ক্ষমতা নেই। জড়বস্তু জড়বস্তুর মতোই থেকে যায়, কেউ ওকে নড়াতে তড়াতে পারে না। তারপরে চলে যাই জীব এবং জড়ের মধ্যে। লাস্ট আমি 16টা পার্থক্য দিছি তোমাদের বই থেকে। এখন 16টা পার্থক্যের মধ্যে আমি লাল কালি দিছি যেগুলো সংক্ষিপ্তের জন্য, যাই হোক আমি শেষ করি তারপরে কথা বলবো। 12 নম্বর হচ্ছে প্রকরণ। প্রকরণ প্রবণতা আছে জীবের মধ্যে, বিভিন্ন রকমের ভেরিয়েশন বলা হয়, বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন রকমের গরু ছাগল, বিভিন্ন রকমের গাছ আছে, এটা বলছে। কিন্তু জড়বস্তুর মধ্যে এই জিনিসগুলো নেই। বিভিন্নতা, মেনলি প্রকরণ বলতে বিভিন্নতা বুঝাইছে। অবশ্যই আমাদের মানুষের মধ্যে ভেরিয়েশন আছে, উদ্ভিদের মধ্যে আছে, সবার মধ্যে আছে, জড়বস্তুর মধ্যে এই জিনিসটা অনুপস্থিত। 13 নম্বর, জীবনকাল। জীবের ক্ষেত্রে কি বলছে, একটা সুনির্দিষ্ট জীবনকাল থাকবে এবং এবং অস্তিত্ব জীবনকাল দ্বারাই সীমাবদ্ধ থাকবে। জীবনকাল এখানে হচ্ছে সুনির্দিষ্ট জীবনকাল। তার মানে আমি তোমাকে আগেই বলছি, ডাইনোসর যখন বিলুপ্ত হয় ওই যে একটা জীবনকাল হয়ে গেছে। তার মানে ডাইনোসরের সময় ওই একটা কাল ছিল, ওই সময় ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে, তার আগ পর্যন্ত ডাইনোসররা ছিল। তারপরে দেখো আদিম একটা কাল, মানে আদিম কালে কোন একটা জিনিস দিয়ে সুনির্দিষ্ট করে রাখা হয়েছে যে ওই সময় মানুষগুলো এরকম ছিল, প্রাণীগুলো এরকম ছিল, উদ্ভিদগুলো, ওই কালটা ওই সময় আদিম কাল। তারপরে মধ্যকাল আসছে, তারপরে আধুনিক সভ্যতা আসছে, এভাবে নির্দিষ্ট করে জীবন কালগুলো সীমাবদ্ধ করা হয়েছে। এইভাবে মানুষের অস্তিত্ব গুলো, প্রাণীর অস্তিত্ব গুলো পাওয়া যায়। জীবনকালগুলো যদি নির্দিষ্ট করে না রাখতো তাহলে কিন্তু আমরা জানতাম না ডাইনোসর বিলুপ্ত হয়েছে কোন সময়, ডাইনোসরের পরবর্তী রূপ কোন প্রাণী আসছে, মানুষ আগে কেমন করে থাকছে। সে আদিম মানুষের কালচার আমাদের কালচার তো এক না, এখনো আদিম মানুষ বা অনেক উপজাতিরা আছে আমরা জানি আদিম মানুষের মতো লাইফ লিড করে। এই জিনিসগুলো কিন্তু জীবনকাল দ্বারা সীমাবদ্ধ, এটাই বুঝাইছে। কিন্তু জড়বস্তুর মধ্যে তোমার কোনো জীবনকালও নেই, অস্তিত্বও কোনো কাল দ্বারা ওদের সীমাবদ্ধ থাকে না, এটাই হচ্ছে জড়বস্তু। 14 নম্বর খুব ইম্পর্টেন্ট, জীবনের ধাপ। আগেই বলা হয়েছে জীবনকাল জিনিসটা কি, ওই যে আগে জীবনের বৈশিষ্ট্য জীবনকাল একই জিনিস। দেখো জীবনকাল গুলো দেখো, জীবের জীবনকাল কি কি, 3টা, এটা খুবই গুরুত্বপূর্ণ আসবে। জন্ম থাকবে, বৃদ্ধি থাকবে, আবার মৃত্যু থাকবে। এই বিভিন্ন ধাপে ভাগ করা। জন্ম, তারপরে তুমি জন্ম নেবে, ছোট থেকে বড় হবে বা বৃদ্ধি হবে, তারপরে মৃত্যু। এখন তুমি একটা যদি চেয়ার টেবিল বানাও বা অন্য একটা জিনিস, পাথরকে চিন্তা করো বা ইটকে চিন্তা করো, বানানোর সময় যেমন ইট থাকে, ওর কোনো বৃদ্ধিও নাই, এবং সে যদি সারা জীবন তো ধ্বংস বা মৃত্যু তার নেই। ওই একটা ইট যদি মাঠে পড়ে থাকে দেখবা ওরকম করেই পড়ে আছে। অনুরূপ ভাবে যদি ধর একটা চেয়ার টেবিল, আমরা কি কোনো ধাপে নিয়ে যেতে পারবো? পারবো না। এটাই বলা হয়েছে এখানে। জীবনকাল 3টা আছে জীবের, খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা হচ্ছে জন্ম, বৃদ্ধি, আর হচ্ছে মৃত্যু। তারপরে চলে যাও 15 নম্বরে বলা হচ্ছে জীবনের ছন্দ। ছন্দ বলতে হচ্ছে আমি তো সবসময় বা প্রাণীরা তো সবসময় পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম করবে, করার পরে তার বিশ্রামের প্রয়োজন। উদ্ভিদ কিন্তু দিনের বেলায় খাদ্য তৈরি করে, রাতের বেলা আর দরকার হয় না। তার মানে রাতের বেলা সে কি করে? বিশ্রাম নিবে।
প্রাণীরা সারাদিন সারাদিন তাদের খাবারের সন্ধান করবে। ছোট্ট পিঁপড়ার কথাই চিন্তা করো, সারাদিন সে খাবারের সন্ধান করে রাতের বেলা শুয়ে থাকে। আমরা কি করি? সারাদিন কাজ করি, রাতে গিয়ে ঘুমিয়ে পড়ি। এটাই হচ্ছে বিশ্রাম। তার মানে পরিশ্রম করি সারাদিন, রাতে বিশ্রাম নেই। এটাই বলছে জীবনের ছন্দ। একটা ছন্দ থাকবে, পরিশ্রমের পর বিশ্রাম, আবার পরিশ্রম, আবার বিশ্রাম। কিন্তু তুমি শুধু পরিশ্রমই করে যাবে এটা হবে না, শুধু বিশ্রাম নিয়ে যাবে সেটা হবে না। তারপরে হচ্ছে জড়বস্তু পরিশ্রমের পরে বিশ্রাম নিয়ে। একটা চেয়ারকে সারা জীবন দাঁড়া করে রাখো, ওকে বলবে আমাকে একটু বিশ্রাম দেন? কখনোই বলবে না। এটাই। তারপরে ১৬ নম্বরে হচ্ছে মৃত্যু। আমরা খুব ভালো করে জানি যখন জন্ম নিচ্ছি তখন মারা যেতেই হবে, মৃত্যু অবশ্যম্ভাবী। এবং যখন মৃত্যু হবে আমার, সব বৈশিষ্ট্য আমার শেষ হয়ে যাবে। আগেই বলছি, দেখো উদাহরণ হিসেবে ডাইনোসর দিচ্ছি, ডাইনোসর মারা যাওয়ার সাথে ওর কিন্তু সবকিছু বৈশিষ্ট্য চলে গেছে। আমরা জানি শুধু ডাইনোসর আছে, এত ডাইনোসরের একটা কাল বা সময় আছে, এই ঠিক শুধু জানি। ও কিন্তু মারা গেছে। জীবের ওরকম আমরাও মারা যাব, আদিম মানুষরা ওরাও মারা গেছে, ওই আদিম মানুষের কালের সময় ওই নির্দিষ্ট আছে। এরকম জড়বস্তুর কোনো মৃত্যু নেই, ওর মারা যাওয়ারও দরকার নেই, জন্ম নেওয়ারও দরকার নেই। যেমন করে আমি ওকে ইয়ে করবো তেমন করেই। আমি আরেকটু তোমাদেরকে সামনের দিকে যেতে চাচ্ছি, আমি প্রায় শেষের দিকে চলে আসছি। জীব ও জড়বস্তুর মধ্যে পার্থক্য আমি মোটামুটি ১৬টা শেষ করে ফেলছি তোমাদেরকে। আবার বলি, যদি অতি সংক্ষিপ্ততে আসে, অতি সংক্ষিপ্ততে সাধারণত আসেন এই যে এরকম প্রশ্নগুলো আসবে। আগের স্লাইডে যাই, প্রথমে স্লাইডে একটু গেলাম। দেখো কোষ, আগে বলে দিছি জীবদের গঠন ও কাজের একক কি, তুমি লিখবা কোষ বা প্রশ্ন করলাম। তারপরে এখানে দেখো জীবনের ধাপগুলো কি, জীবের জীবনের ধাপগুলো কি, জন্ম, মৃত্যু, তারপরে বৃদ্ধি, এই তিনটা। তারপরে এরকম তোমাদের প্রশ্নে, বইয়ের প্রশ্নে আছে, যতটুকু পড়ালাম আমি, এরকম বইয়ের প্রশ্নে আছে কোন বিজ্ঞান পাঠে জীবনের উৎপত্তি, জীবনের আরম্ভ ও জীবনের পরিবর্তন বা সমাপ্তি সম্পর্কে জানা যায়। আমরা খুব ভালো করেই জানি জীববিজ্ঞান। একটা জীব কিভাবে জন্ম নিচ্ছে, তার বৃদ্ধি হচ্ছে কিভাবে, পরিবর্তনটাই হচ্ছে বৃদ্ধি, তারপর সে মারা যাচ্ছে কিভাবে। এটা কোথায় জানা যাবে? অবশ্যই জীববিজ্ঞানে জানা যাবে। আগেই প্রশ্নগুলো আমি সুন্দর করে আনসার দিয়ে দিছি, তোমরা এগুলো খাতার মধ্যে অবশ্যই লিখে আনবা, অবশ্যই সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। কখনোই রচনামূলক খাতার মধ্যে লেখার দরকার নেই। আবার বলছি, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খাতার মধ্যে থাকবে। আর যারা অনলাইনে ক্লাস দেখতে পাচ্ছে না তাদেরকে তোমরা অবশ্যই জানাবা ব্যাপারটা, যে জাকিয়া ম্যাম খাতা জমা নিবে। যখন সরাসরি ক্লাস হবে তখন অবশ্যই আমি খাতা জমা নিব। তাহলে প্রথম থেকে একটু রিকল করি তোমাদের, আমি স্লাইড গুলো একটু প্রথমে নিয়ে যাই। আর একটু খুবই সংক্ষিপ্ত সময় আগেই তোমাদের পুরো জিনিসটা জানানো হয়ে গেছে। শুধু একটু মনে রাখো, ফাইনাল পরীক্ষায় কি থাকবে না থাকবে, ৮০ মার্কের পরীক্ষা, ধারাবাহিক হবে ২০। ধারাবাহিকটা এটা হচ্ছে পুরো বইটা যখন পড়ানো হবে, দুইটা ধারাবাহিক নেওয়া হবে, প্রথম ধারাবাহিক, দ্বিতীয় ধারাবাহিক, ১০ করে ২০ মার্ক। পাস করতে হলে ৪ করে পেতেই হবে ৮ মোট। এই যে প্রথমটুকু বলে দিছি কি কি ছিল। তারপরে জীববিজ্ঞানের আলোচনা, জীববিজ্ঞান, কখনোই জীববিজ্ঞান না, জীববিজ্ঞান। আমি আবার বলছি, ইংলিশে বায়োলজি। বায়োলজি, বায়োলজি কাকে বলে? আগে ওই যে বলছি যে শাখায় জীবন মানে জীব নিয়ে আলোচনা করা হবে, জীবনের সবকিছুই, সেটাই হচ্ছে জীববিজ্ঞান। তারপরে এটা দুইটা শাখা আছে, আমি ইম্পর্টেন্ট গুলো বলে যাচ্ছি। দুইটা শাখা কি কি? একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। পরীক্ষা থাকবে, ইতিহাসটা জানা ফেলছি তেমন একটা, নিজে জানার জন্যই। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আসলো বায়োলজি শব্দটা, বায়োলজি শব্দের উৎপত্তিটা আসবে, আর জনক কাকে বলা হয় জীববিজ্ঞানের। তারপরে আসলে প্রয়োজনীয়তা, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা থাকবে, ৯টা প্রয়োজন আমি দিচ্ছি, তোমরা এইভাবে লিখতে পারো অথবা বইয়ের মতো করেও লিখতে পারো। তারপরে আসো পার্থক্যগুলো, পার্থক্যগুলো আমি সুন্দর করে আলোচনা করে দিছি। ১৬টা পার্থক্য আছে, প্রথম পার্থক্যের ইম্পর্টেন্টটা জানানো হয়ে গেছে। এই তো, ধন্যবাদ জানানো আসলে ঠিক না, কালকে আবার চলে আসবো তোমার ক্লাসে আমি। সেটা ক্লাস হচ্ছে তোমার কালকে আমার বৃহস্পতিবারে 12টায় ক্লাস আছে। তোমরা একটু আমি বলে দিই, তোমরা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্যটা আমার এখানে নেই, আমি এখানে করিনি, অ্যাড করিনি, কালকে ক্লাসে জানাবো। উদ্ভিদ প্রাণীর পার্থক্যটা একটু দেখবা তোমরা বাসায়, পুরাতন পড়াটাও দেখবা। আর হচ্ছে পরবর্তী অধ্যায়ের আছে উদ্ভিদ ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস, কালকে আমি এটাও জানাবো, এটা পড়াবো তোমাদেরকে। এটাও একটু তোমরা নিজে থেকে একটু জেনে আসবা, উদ্ভিদ ও উদ্ভিদের শ্রেণী বিন্যাসটুকু জেনে আসবা। আর এর মধ্যে হচ্ছে পার্থক্যটা, এটা কালকে আমি ক্লাসে। তো তোমাদেরকে ধন্যবাদ, কালকে আবার আমার সাথে তোমাদের 12টায় ক্লাসে দেখা হবে।
এই তো আর কি, ভালো থাকো সবাই। শেষ করলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।